বাংলা এবং বাঙালির সেন্টিমেন্ট, এটাকে আমরা সামনে রাখবার চেষ্টা করব। আমি একজন বাঙালি, সর্বোপরি আমি বাঙালি। আমি এই বাংলায় আমার জন্ম হয়েছে। বাঙালি হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি এবং তদুপরি আমি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি। এবং আমার স্থির বিশ্বাস, আমার প্যানেলে আজকে উপস্থিত থাকা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা আজকে প্রতিনিধি এসছেন, তারাও বাংলা এবং বাঙালি এবং তদুপরি ভারতীয় হিসাবে নিজেদেরকে তারা গর্বিত মনে করে। ইস্যুটা কি দেখুন, গতকালকের একটা বিষয়কে রাখতেই হবে সামনে, সেটা হচ্ছে কেন্দ্র সরকার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাকে চিঠি দিল, রাজ্যের মুখ্য সচিবের কাছে এসে পৌঁছলো চিঠি, মনোজ পন্থের কাছে চিঠি পৌঁছলো এবং সেখানে বলা হচ্ছে যে সংবিধান হত্যা দিবস পালন করবার একটা সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছেন এবং সেটাকে সমস্ত রাজ্যে পালন করতে হবে কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী। প্রথম। দ্বিতীয়ত কি হলো? দ্বিতীয়ত হলো হচ্ছে উত্তরপ্রদেশের বিশেষ সচিব তিনি পশ্চিমবঙ্গের সংস্কৃতি দপ্তরকে আরেকটা চিঠি দিলেন। সেই চিঠিতে বলা হচ্ছে যে বাংলা দিবস 20শে জুন অর্থাৎ 20th of জুন পালন করতে হবে। এই হচ্ছে অবস্থান কেন্দ্র সরকারের এবং উত্তরপ্রদেশের বিশেষ সচিব অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের। এরপরেই যেটা ঘটলো আপনারা সবাই জানেন, মানে ঘটনাক্রম, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি প্রেস ডাকলেন, মানে প্রেসের সামনে তিনি ব্রিফ করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বললেন যে এই দুটো দিবস তিনি মানবেন না। পরিষ্কার, আমি আর অত কথায় যাচ্ছি না, মুখ্যমন্ত্রী বললেন মানবেন না। এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে উনি বললেন যে আমরা যেরকমভাবে বাংলা দিবস পয়লা বৈশাখ অর্থাৎ বঙ্গাব্দের প্রথম দিন অনুযায়ী আমরা পালন করছিলাম, আমরা সেটাই করব। আরেকটা কথা মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিমবঙ্গতে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার চলছে, কেন্দ্রীয় সরকার নাকি অর্থাৎ বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্র সরকার নাকি এই রাজ্যে একটা সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন, যেটার তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল। অর্থাৎ কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলতে চাইলেন যে কেন্দ্র সরকার তথা বিজেপি তারা বাংলা এবং বাঙালির সেন্টিমেন্টকে, আবারও একবার রিপিট করছি, সেন্টিমেন্ট, বাংলার যে সেন্টিমেন্ট সেটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। বাংলা কেন্দ্র সরকারের এই দুটো অবস্থান অর্থাৎ একটা উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত, একটা কেন্দ্রের সিদ্ধান্তকে তিনি মানবেন না এবং এই রাজ্যে সংবিধান হত্যা দিবস পালিত হবে না এবং বাংলা দিবসও 20শে জুন পালিত হবে না। চলে আসছি আজকের বিষয়। আজকে কি? আজকে আমরা বিকেলবেলায় কি দেখলাম? বিকেলবেলা আমরা দেখলাম যে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বজবজে গেলেন। বজবজে কোথায় গেলেন? তিনি বজবজে গেলেন হচ্ছে তার দলীয় কর্মীরা আহত হয়েছেন, সে আহত কর্মীদেরকে দেখতে। খুব স্বাভাবিক কথা, তিনি দলীয় সভাপতি হিসাবে যেতে পারেন। সেখানে গিয়ে দেখা গেল তিনি বিক্ষোভের সামনে পড়লেন এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তথা তিনি রাজ্য বিজেপির সভাপতি, তাকে সেখানে জুতো দেখানো হলো এবং আরও বেশ কিছু আনএক্সপেক্টেড ছবি। আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না, শুধুমাত্র ঘটনাক্রম যা ঘটেছে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। রাজ্য পুলিশকে র্যাফ নামাতে হলো এবং কোন কারণের জন্য নামাতে হলো তার কিছু ছবি আমরা ফুল স্ক্রিনে দেখবো, যে মহিলারা যেভাবে চুলোচুলি হাতাহাতি টানাটানি করলেন। দেখুন ছবিটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে সরাসরি চটি দেখানো হলো, চটি জুতো দেখানো হলো। এই দেখুন, ছুঁড়েও মারা হলো। আমরা সার্কেল করে টিভি স্ক্রিনে দেখাচ্ছি, চটি ছুঁড়ে মারা হলো রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে। এটা ঘটনাক্রম, কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা আমাদের বিচার করার বিষয় নয়। আমরা আলোচনায় আসবো, আলোচনার থেকে এই বিষয়ের নির্যাস বার করবার চেষ্টা করব। তবে যেটা দেখতে পাচ্ছি, পুলিশ আপাতভাবে চেষ্টা করেছে গন্ডগোলকে আটকানোর এবং এলাকায় পরিস্থিতি স্থিতিশীল করবার, শান্তি ফিরিয়ে আনবার। এটা পুলিশি প্রচেষ্টা আমাদের নজরে পড়েছে। কিন্তু এই যে হঠাৎ করে যে বিক্ষোভ,
আমি হঠাৎ করে এই কারণের জন্যই বলছি, এই শব্দটা আমি ব্যবহার করলাম এই কারণের জন্য, কারণ এই বিক্ষোভ বা আন্দোলন কর্মসূচির কোনো পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল না। এই আটকানো হলো, চটি জুতো ছোড়া হলো, মহিলাদের মধ্যে তীব্র, মানে দুটো দলের মহিলা, দুটো দল বলতে কেউ কেউ রাজনীতিকভাবে তৃণমূল করেন, কেউ কেউ রাজনৈতিকভাবে বিজেপি করেন, তাদের মধ্যে চুল টানাটানি হলো, চুল ছেঁড়াছেড়ি হলো, অকথা কুকথা ডেফিনেটলি হয়েছে, সেগুলো আর আমি আজকের এই অনুষ্ঠানে বলছি না, কিন্তু একটা অনভিপ্রেত অবাঞ্ছিত একটা পরিবেশ তৈরি হলো, যেটা আইন শৃঙ্খলার আরও বেশি অবনতি হতে পারত। দেখতে পাচ্ছেন পুলিশকে কোনো ক্রমে, মানে মহিলা পুলিশ কম থাকবার জন্য ছেলে পুলিশদের, যারা পুরুষ পুলিশ, তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হলো এবং এই চুল টানাটানিকে বন্ধ করবার চেষ্টা করতে হলো। প্রশ্ন হচ্ছে এটা, এই যে যারা চটি তুললেন বা চটি ছুঁড়লেন তারা কি সাধারণ মানুষ? কেন আমি সাধারণ মানুষ বলছি? তার কারণ এই বিক্ষোভ হচ্ছিল নাকি, যেটা আমরা শুনতে পাচ্ছি মহিলারা বলছেন, 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার কেন দিচ্ছে না, 100 দিনের টাকা কেন আমরা পাচ্ছি না, আমাদের টাকা প্রয়োজন, আমরা 100 দিনের টাকা অর্থাৎ মনরেগার টাকা দীর্ঘ 21-এর আগের থেকেই বন্ধ রয়েছে, এই টাকা আমরা কেন পাচ্ছি না, এই বিক্ষোভটা সেখানে ছিল। কিন্তু সুকান্ত বাবু অন্য কথা বলছেন। কি বলছেন সুকান্ত মজুমদার? আপনাদেরকে একবার শোনাই, শুনুন। হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে, যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এটা মানা যায় না। এটা ডেমোক্রেসি, এটা ডেমোক্রেসির হয়ে গলা ফাটায়। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়? এটা লজ্জার বিষয় একটা, যে তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে, তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে, সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই, গণতন্ত্রে নেই। তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন, এটাকে মানবে ভারতবর্ষে? গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। অধিকার ডেমোক্রেসিতে, গণতন্ত্র, এটা আমার অধিকার, এই অধিকার থেকে কেউ আটকাতে পারে না। তার মা বাবা নিয়ে পোস্ট টানতে চায় না। আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো, আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য। ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার কর্মীদেরকে, কারণ যে কোনো মা সম্মানের হয়, কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখবো। এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন, সময় আসবে। আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে, ইচ্ছে করে পড়িয়েছে, সব তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা, এরা রেপ, খুন, জখম, লোকের ছিনতাই, নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, তো বহু জায়গায় তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে, অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয়, অন্যান্য রাজ্যে যায় তারা। আমরা বলবো যে অভিষেক ব্যানার্জির বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য? এই যে গণতন্ত্র রক্ষা করা হলো না, এটা তৃণমূল বা বিজেপির মধ্যে রাজনৈতিক ভাবে সীমাবদ্ধ না রেখে বাংলার মা বোনেরাই গণতন্ত্র রক্ষা করলেন। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা হলো, কারা করলেন? রাজনৈতিক পরিচয় আনলেই তৃণমূল বিজেপি একটা মেরুকরণ তৈরি হবে, আলোচনার গুরুত্ব থাকবে না, সবাই বলবে এই ধরনের হয়েই থাকে, রাজনৈতিকভাবে চুল ছেঁড়াছেড়ি হয়েই থাকে, অনেকেই করে থাকেন, এটা একটা রাজনৈতিক আন্দোলন। কিন্তু এই যে গণতন্ত্র মানা হলো না, বা একটা স্বৈরতন্ত্র দেখানো হলো, বা একটা দলীয় পাওয়ার দেখানো হলো, সুকান্ত বাবু বলছেন কারা করেছেন? এখানকার বিশেষত মহিলারা। কেন আমি মহিলা বলছি? কারণ তিনি বলছেন তারা গেরুয়া টিপ পরে এসছিল, গেরুয়া টিপ পরে মহিলারা এসছিল। তাহলে বাংলার কিছু মানুষ তারা কেন্দ্রীয় মন্ত্রীকে বা বিজেপি সভাপতিকে তারা অপমান করেছেন এবং মায়ের নাম করে বলছেন যে এই ধরনের কথা বলা অনভিপ্রেত এবং এটা মানা যায় না, বাস্তবিক ক্ষেত্রে মানা যায় না। আমরা আজকের অনুষ্ঠানের আলোচনায় চলে আসি। এক হচ্ছে গতকালকের ঘটনা, দুটো ঘটনা যেখানে বাংলা এবং বাঙালির সেন্টিমেন্টকে গুরুত্ব না দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরের দিন যেটা ঘটছে সেটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি আক্রান্ত হচ্ছেন, চটি জুতো ছোড়া হচ্ছে। আমার প্রশ্ন এটা যে বাংলা কি ধীরে ধীরে বাঙালির স্বাভিমান, বাঙালির আভিজাত্য এটাকে হারিয়ে ফেলছে, ভুলে যাচ্ছে, নাকি বিজেপি, আমি খুব পরিষ্কার কোট করে বলছি, বিজেপি বাংলা, বাঙালির স্বাভিমান, অবস্থান, বাংলার মনন চিন্তনকে বুঝতে পারছে না, যেটা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। ভোটের লড়াইতে মমতা এগিয়ে থাকছেন, বিজেপি ছুঁই ছুঁই করে ছুঁতে পারছে না। কেন? বাংলাকে বুঝতে পারছে না বিজেপি।
আসবো আমি পার্থ তাকে দিয়ে শুরু করবো, কিন্তু তার আগে আমি পরিচয় করে দিই সবাইকে যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সী। আমি অরিজিৎ বাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি পার্থদাকেও স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের কেতন জয়সওয়াল। কেতনকেও আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকে পুরো বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলা বাঙালির স্বাভিমান এবং তদুপরি এই পরিস্থিতি কেন হচ্ছে তা নিয়ে বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক এবং আলোচক। আমি সবাইকে স্বাগত জানিয়ে পার্থদাকে দিয়ে শুরু করব। পার্থদা, তাহলে কি বাঙালির স্বাভিমান রক্ষা হচ্ছে না? মানে বিরোধীরা কি এইভাবেই মুভমেন্টটা করছে? আমি কালকের ঘটনা আজকের ঘটনা জুড়ে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমে আপনি কিছু ভিডিও দেখালেন যে কিভাবে সেখানে ঘটনা ঘটেছে। আমার কাছেও একটি ভিডিও রয়েছে, যদি দেখানো সম্ভব হয়, যে যারা 100 দিনের কাজের টাকার কথা বলতে গিয়েছে তাদেরকে জেহাদি বলছেন সুকান্ত মজুমদার। আচ্ছা আচ্ছা, আমি এই ভিডিওটা আমরা কেউ বাংলার বঞ্চনার কথা তুলে ধরবার চেষ্টা করলে, আন্দোলন করলে তাকে জেহাদি বলা হবে, এটা কোন গণতন্ত্রের নিশানা বা দিশা দেখাচ্ছে? আজকে সুকান্তবাবু বলছেন যে তার দিকে জুতো ছোড়া হয়েছে। নিশ্চিতভাবে এই ঘটনা কখনোই কাম্য নয়, এটা উচিত নয়। কেউ যদি করে থাকে অন্যায় করেছে, এবং আমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কেউ ছুঁড়েছে, তার সিকিউরিটিরা সেটা তার ঢাল দিয়ে আটকেছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, আমরা প্রত্যাশা করি না, গণতন্ত্রে এটা হওয়া উচিত নয়। কিন্তু এই সুকান্তবাবুকে এই গত দুদিন আগে দেখা গিয়েছে যে তিনি পুলিশের প্রিজন ভ্যান থেকে জুতোর রেপ্লিকা হোক বা জুতোই হোক, তিনি ছুঁড়ে মারলেন এবং গিয়ে পড়লো একজন পুলিশ অফিসারের মাথায়, তিনি শিখ সম্প্রদায়ের। তো এই ঘটনা তো বাংলার মানুষ চাক্ষুষ করেছে। তিনি রেসপন্সিবল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি। তার কাছে মানুষ বেশি প্রত্যাশা করে গণতন্ত্রের যে বিষয়গুলো, আচার আচরণগুলো, সেগুলো অত্যন্ত সুচারুভাবে তিনি সম্পন্ন করবেন। আজকে সাধারণ কোন মানুষ তারপরে তো অন্যায় করেছে, সেটা নিশ্চিতভাবে অন্যায়। আমি সেটাকে কখনো বলছি না এটা অন্যায় নয় যে কাউকে জুতো ছুঁড়ে মারা, কখনোই আমরা সমর্থন করি না বা সমর্থন করা যায় না। কিন্তু সুকান্তবাবু যে কাজটা করছেন, সেই কাজটার যখন সাফাই দেওয়ার চেষ্টা হয়, যখন 100 দিনের কাজের জন্যে মানুষ কোনো ডেমনস্ট্রেশন করছে, কোনো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দেখে স্লোগানিং করছে, সেটাকে যদি জিহাদি বলা হয়, এটা কোন গণতন্ত্র? কারা করেছে? মায়েরা করেছে, যারা করছে তারা সাধারণ মানুষ করেছে। তাদের প্রতি এই দৃষ্টিভঙ্গি কেন? এই জায়গাটা কিন্তু বড় প্রশ্ন। তার মানে বাংলা এবং বাঙালিকে জিহাদি বললে তার একটা রিটালিয়েশন বা একটা পাল্টা সেটাই হয়েছে, কিন্তু এটা অনভিপ্রেত আপনি বলছেন। নিশ্চিতভাবে। আচ্ছা, তাহলে আন্দোলনের পরিভাষা শিক্ষা দেওয়া প্রয়োজন, যে আন্দোলন চটি ছুঁড়ে নয়, গোলাপ ফুল ছুঁড়ে করো। না, এটা আন্দোলন চটি ছোড়া কখনোই কাম্য নয়। গোলাপ ফুল ছুঁড়ে আন্দোলন হয় না। আন্দোলনের বিভিন্ন ধরনের ধরন রয়েছে। আমরা একদম স্বাধীনতার পূর্বে বর্তমানে আন্দোলনের বহু রূপ দেখেছি। আমাদের নেতৃত্বরা নিশ্চিতভাবে আন্দোলন করেছে। সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100 দিনের কাজের দাবিতে ধর্ণা কর্মসূচি রাজভবনের সামনে হয়েছিল দীর্ঘদিন। দিল্লিতে গিয়ে আন্দোলন কর্মসূচি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেড রোডে দুবার ধর্ণায় বসেছেন। গ্রেপ্তারি বরণ করতে হয়েছিল একাধিক বিধায়ক। পুলিশরা, দিল্লির পুলিশ টেনে হিচড়ে আমাদের সাংসদরা কিভাবে নিয়ে গেছে সেটাও আমরা দেখেছি। আচ্ছা, তার মানে তারপরেও না, আমি একটা আপনাকে জিজ্ঞেস করি, আপনি দীর্ঘদিন রাজনীতিতে রয়েছেন, সেই কারণের জন্য হয়তো এটা কাউন্টার কোয়েশ্চেন হবে, এটা অরিজিৎদাকে জিজ্ঞেস করলে আরো বেটার হতো। কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে বাংলার স্বাভিমান বা বাংলার আভিজাত্য এটা বিজেপি নামক রাজনৈতিক দলটি দ্বারা ডিপ্রাইভড হচ্ছে, অপমানিত হচ্ছে? কিছু কিছু ঘটনার তো সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি কোচবিহারের সাংসদ ছিলাম। সম্প্রতি একটা কোচবিহারে আপনারা জানেন ঘটনা ঘটেছে যে 3 জনকে পুনরায় ভারতবর্ষে ফিরিয়ে আনা হলো। তারা বাংলা ভাষায় কথা বলছিল বলে মুম্বাই পুলিশ তাদেরকে আটক করে, তাদেরকে পুশব্যাক করা হয়। আবার বিজিবি তাদেরকে বিএসএফের হাতে তুলে দেয়, তাদের বৈধতা প্রমাণিত হয় এবং প্রশাসনের উদ্যোগে চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারতে ফিরিয়ে আনা হয়। শুধুমাত্র বাংলা ভাষায় তারা কথা বলেছে, তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, রাজ্য, সেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলে। মুম্বাইয়ের যারা প্রশাসনের কর্তা ব্যক্তি রয়েছেন তারা কি সেটা অবগত নয়?
তারা অবগত নয় যে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে, বা ভারতবর্ষের যে নির্ধারিত সরকারি 22টি ভাষা রয়েছে তার মধ্যে একটি ভাষা বাংলা ভাষা। এই ঘটনাক্রম এগুলো এই ধরনের ঘটনা শুধু এটা ইনস্ট্যান্ট, এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে, এর সঙ্গে কি আপনি বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী এবং বাংলা বিরোধিতা করতে করতে এমন একটা চরম জায়গায় পৌঁছেছে যে বাংলা ভাষারও আজকে তাদের বিরোধিতা করতে হচ্ছে। আজকে সম্প্রতি একটি সিনেমা, সেখানে কিভাবে বা ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের বিকৃত করা হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু আমাদের এই যে সংবিধান হত্যা দিবস বা বাংলা দিবস পালন, কাজ সহ আবাস যোজনার টাকা যেভাবে বাংলায় আটকানো হয়েছে, সেটাও কিন্তু বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধিতার নজির। সেটার ইতিহাস কিন্তু তৈরি করছে বিজেপি। বাংলা দিবস পালনের কথাও তাই বলবেন? নিশ্চিতভাবে বাংলা দিবস 20শে জুন আপনারা পালন করছেন না? নিশ্চিতভাবে এটা করার কোনো প্রশ্ন নেই। বেশ, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অরিজিৎ দা রয়েছেন এখানে, অরিজিৎ বক্সী, বিজেপির স্পোক পার্সন আজকের অনুষ্ঠানে। আমি অরিজিৎ দার কাছে যাব যে এই যে সিদ্ধান্তগুলো, সংবিধান হত্যা দিবস পালন বা বাংলা দিবস পালন বা আজকের যে ঘটনা বজবজে যেটা ঘটলো, এই ঘটনায় কি সত্যি বাঙালির সেন্টিমেন্টকে বুঝতে পারছে না বিজেপি? সেই কারণের জন্য 21-এর বিধানসভা দেখলে অল্প কিছু ভোটে তারা পিছিয়ে থাকলো, আসন সংখ্যা অনেকটাই মানে ওপর নিচে হলো, কিন্তু ভোট সংখ্যার নিরিখে বিজেপি এটা দাবি করে যে মানুষের ভোট খুব কম থেকে শুরু করে, মানে যেটা বিজেপির হাতে ছিল একসময় একটা বিধায়ক, তারপর 3টে বিধায়ক, সেখান থেকে এত পার্সেন্ট ভোট মানুষ পাচ্ছেন, প্রায় 38%-এর উপর ভোট পেয়েছে বিজেপি 21-এর বিধানসভা যদি ধরি। কারণ ঘটনার প্রেক্ষিতে আমি কেন বলছি, কারণ সামনে হচ্ছে 26-এর বিধানসভা লক্ষ্য, আমি মাঝখানের 24-এর লোকসভাকে সেই তুলনায় ধরছি না, কারণ লোকসভা বিধানসভার অ্যাঙ্গেল আলাদা। সবারই মনে প্রশ্ন জাগবে যে সংবিধান হত্যা দিবস এবং বাংলা দিবস পালনের যে ঘোষণা বা নোটিফিকেশন বাংলা এসে পৌঁছলো, এবং বিজেপি কিসের ভিত্তিতে তারা এই বর্তমানে এই সিদ্ধান্ত তারা নিল এবং কি কারণের জন্য নিল, এটা অরিজিৎ দার কাছ থেকে জানবো। কিন্তু তার আগে অবশ্যই এই ঘটনা ও বজবজের ঘটনা আমাকে তুলতেই হলো প্রসঙ্গক্রমে। অরিজিৎ, দেখুন, প্রথমেই বলি, সুকান্ত মজুমদার যে বিষয়টা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্যান থেকে উনি নাকি কিছু একটা ছুঁড়ে দিয়েছিলেন, একটা জিনিস বোঝা যাচ্ছে যে শোলাতেও এখন তৃণমূল ভয় পায়। শোলা থার্মোকল, কারণ সেদিন আন্দোলনে যে রেপ্লিকাগুলো নিয়ে যাওয়া হয়েছিল সবাই বুঝতেই পারছে যে চটি জুতোর চাপে আজকে পশ্চিমবঙ্গের মানুষের দম বেরিয়ে যাচ্ছে, সেই চটি সাদা হাওয়াই চটির রেপ্লিকা, এবং যেগুলো শোলা থার্মোকলের কাট আউট। সুতরাং তাতে যদি আজকে পশ্চিমবঙ্গ পুলিশ, যারা নিজেদের মাঝে মধ্যেই বলে যে আমরা এই সুনাম রয়েছে, ওখান থেকে সার্টিফিকেট পেয়েছি, এখান থেকে মেডেল পেয়েছি, তাতে তারা যদি ভয় পেয়ে থাকে, আমি বলবো এটা তাদের দুর্বলতার পরিচয়। যাই হোক, কিন্তু জেহাদি বলাটা, এবার দেখুন, একটা জিনিস তো ভাবতে হবে যে বম্বে, দিল্লি, ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দিল্লির আন্তর্জাতিক মহল থেকে শুরু করে সমস্ত জায়গায় বাঙালি একসময় দাপিয়ে বেরিয়েছে। তাহলে আজকে কি ঘটে যাচ্ছে বোঝার এটা দরকার রয়েছে, যে এই ধরনের একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে যে বিভিন্ন প্রদেশে বাঙালিকে প্রবলেমের মুখে পড়তে হচ্ছে। কেন তৈরি হচ্ছে এটা? একটা উত্তর কি পাওয়া যাবে যে কেন, কোন মোটিভেশন থেকে জাভেদ মুন্সি, যে লস্করি তৈবার ইনপুট, সে ক্যানিংয়ে আসে পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে কিভাবে বাংলাদেশ পারাপার হচ্ছে সে স্টাডি করার জন্য? এর উত্তর কে দেবে? উত্তর পাওয়া যাবে 2015 থেকে বারে কেন্দ্রীয় সরকার টোটাল বাংলাদেশ সীমান্তকে সিল করার জন্য যে জমি অধিগ্রহণ করার কথা বলছে, এবং শুধু অধিগ্রহণ করার কথা নয়, টোটাল করে 680 একর জমি অধিগ্রহণ করার টাকা কর্পাস ফান্ডে পাঠিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকারের। তার মধ্যে 2015 থেকে আজকে 2025 10 বছরে মাত্র 324 একর জমি পশ্চিমবঙ্গ সরকার দিতে পেরেছিল। যখন 1 জুন ওনার যিনি আমাদের রয়েছেন কেন্দ্রীয় সচিব গোবিন্দ মোহন, উনি এখানে এসে একটা আলটিমেটাম দিলেন নবান্নে এসে, যে হয় তোমরা জমি হস্তান্তর করো, আমরা সীমান্ত সিল করবো, তা না হলে আমরা এবার দিল্লিতে অর্ডিন্যান্স আনতে বাধ্য হবো, কারণ এটা ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় সুরক্ষার প্রশ্ন। তখন তড়িঘড়ি করে সিদ্ধান্ত হলো 356 একর আরও অধিগ্রহণ করা হবে, তার কিছু করা হয়েছে। তাহলে এই যে 10 বছরের গ্যাপ, এই 10 বছরে বিএসএফকে প্রপারলি সীমান্ত মোতায়েন করতে না দিতে দেওয়ার যে প্রয়াস, এটা কি কথা মাথায় রেখে?
তার উদ্দেশ্য কি ছিল এটা তো বলতে হবে। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিকে এই ধরনের বাঙালির যে অস্মিতা, তাকে এই ধরনের সারা ভারতের জনমানুষের সামনে হেয় করার অধিকার কি পশ্চিমবঙ্গ সরকারকে, এখানকার মানুষের যে ভোটাধিকার, পশ্চিমবঙ্গ সরকার কি তার থেকে এটা পায়, এই ক্ষমতা পায়? আমি একটাই কথা বলবো, আপনি যেটা বলছিলেন যে সংবিধান দিবস, তা আমি তো মনে করি যে সংবিধান এমার্জেন্সি, যেটা 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি লাগু করেছিলেন, সেই এমার্জেন্সির বিরোধে সারা ভারতবর্ষে মুভমেন্ট হয়েছিল, সারা ভারতবর্ষে, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা উদ্বেল হয়ে উঠেছিল, যার চাপে পড়ে সেই এমার্জেন্সি ওঠাতেও বাধ্য হয়েছিলেন তিনি। এলাহাবাদ হাইকোর্ট যখন ওনার প্রধানমন্ত্রীর যে ইলেকশন রেজাল্টটার সম্পর্কে একটা অ্যাডভার্স একটা কমেন্ট করলো, তারপরে উনি ভয়ের চোটে এমার্জেন্সি জারি করে দিলেন নিজের গদিতে টিকে থাকার জন্য। মানে সংবিধান হত্যা দিবসটা কি পালন কংগ্রেস বিরোধিতার জন্য? একদমই নয়। সংবিধান হত্যা দিবসের পালনের একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের সংবিধান আমাদের ভারতবর্ষের জনগণকে কিছু মৌলিক অধিকার দেয়। কোনো নির্বাচিত সরকারের সেই অথরিটি নেই কিছু এক্সেপশনাল কেস ছাড়া, যেমন জাতীয় সুরক্ষা বা যুদ্ধ পরিস্থিতি, এইরকম কিছু এক্সেপশনাল কেস ছাড়া হঠাৎ করে আমার ইন ফাইন মর্নিং আমার মনে হলো যে আমি মানুষের মৌলিক অধিকারগুলোকে হঠাৎ করে সাসপেন্ড করে দেবো পলিটিক্যাল কারণে। এটাকে যারা এর বিরোধিতা করবে না, তাহলে ধরে নিতে হবে তাদের শয়নে স্বপনে মননে তারা ওই এমার্জেন্সি স্বপ্নই চেরিশ করে। আর মমতা ব্যানার্জি কি করে বিরোধিতা করবে? কিন্তু অরিজিৎ দা, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে, 2021-এর আগেও 19-এর লোকসভার পর থেকে একাধিক বিজেপি নেতা এই বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে তারা চিৎকার করে বলেন এই বাংলায় 355 ধারা জারি করতে হবে, যদিও বা এই ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্ত 352 ধারা অনুযায়ী। আমার কথা হচ্ছে, তাহলে বিজেপি নেতারা বাংলার ক্ষেত্রে, বাংলাতে গণতান্ত্রিক সরকার চলছে, এটা কোনো সিলেক্টেড গভর্নমেন্ট নয়, এটা ইলেক্টেড গভর্নমেন্ট, তাহলে সেই মতাদর্শ আপনাদের বাংলার ক্ষেত্রে বারবার করে পদদলিত হয় কি করে? আচ্ছা, বাংলার সাথে আপনি বাকি ভারতের কম্পেয়ার যদি করেন, যে তথ্য উঠে আসে, এটা তো ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে দেখা যায় না। একটা ইলেকশন 2021 ভোট প্রতিটা রাজ্যে হয়, সারা দেশে হয়, স্বাধীনোত্তর কাল থেকে বছর বছর ভোট আমাদের একটা উৎসবের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটার দিকে লক্ষ্য রেখে আমরা এক দেশ এক ভোট নীতি প্রণয়ন করার কথা চিন্তা ভাবনা করছি, যে এত টাকা খরচা ভোটের পিছনে, যেটা সাধারণ মানুষের কাজে লাগালে অনেক বেশি কাজে দিত, যাই হোক সেটা অন্য বিষয়। এখন কথা হচ্ছে 2021-এর একটা ভোট, যে ভোটের রেজাল্ট বেরোবার 1 মাসের মধ্যে 153 জন বিরোধী রাজনৈতিক কর্মী খুন হয়ে যায়। 2 বছরের মধ্যে 263 জন বিজেপি কর্মী খুন হয়েছে। সবচেয়ে বড় কথা আপনাকে বলি, 2021 থেকে আজ পর্যন্ত বিরোধী রাজনীতির কথা ছেড়ে দিন, আমাদের বিধানসভায় বিরোধী দলনেতা একটা কথা খুব পিন পয়েন্ট করে বলতেন যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন দরকার তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচাবার জন্য। 300-র বেশি রাজনৈতিক তৃণমূলের কর্মী খুন হয়েছে 2021 থেকে 2025 পর্যন্ত। এটা হচ্ছে কি? এটা কোন হিংসার হত্যালীলা পশ্চিমবঙ্গের বুকে চলছে এই প্রশাসনের হাত ধরে, যেখানে ইলেকশন হওয়া মানে মায়ের কোল খালি হবে, বোনের ভাই মারা যাবে? এটা হতে পারে না। কিন্তু সেক্ষেত্রেও তো আপনারা গণতান্ত্রিকভাবে এই জায়গা থেকে ইলেক্টেড একটি সরকারকে ফেলে দেওয়ার দাবি জানাচ্ছেন, 355। আপনি একটা কথা বলুন তো, আপনার আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ের বিরোধিতা করছেন। উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি পাওয়ার অ্যাসিউম করলো বিজু জনতা দলের হাত থেকে। একটা বিজু জনতা দলের কর্মী বলেছে যে আমার গায়ে কোনো ভারতীয় জনতা পার্টির কর্মী এসে একটা চিমটি কেটেছে? উল্টে কি দেখা গেল? যেদিন ওখানে চিফ মিনিস্টার শপথ নিচ্ছেন, সেদিন প্রাক্তন চিফ মিনিস্টার ওনাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। এটাই হওয়া উচিত রাজনৈতিক শিষ্টাচার। একদমই উচিত। পশ্চিমবঙ্গে কি আমরা সেই পরিবেশ পাই? এর উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গে কি একজন রাজনৈতিক কর্মী সে যখন সকালবেলা বাড়ি থেকে পার্টি করতে বেরোয়, এই গ্যারান্টি থাকে সে রাত্রিবেলা বাড়িতে এসে ঘরের ভাত খাবে? থাকে না, একেবারে থাকে না। বাংলা দিবস পালন, আমি সংবিধানের বিষয়ে আরেকটা ছোট্ট কথা বলে আমি বাংলা দিবসে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখুন, গা যদি ভিজে থাকে কেউ বলতে পারে না তো যে আমি জল ঢালার বিরোধ করব। যে নিজে এমার্জেন্সিতে বিশ্বাসী, এই এমার্জেন্সির সময় 1975-এ ইন্দিরা গান্ধীর কথাতে উনি জয়প্রকাশ নারায়ণের এই কলকাতার বুকে দাঁড়িয়ে গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে কদাকার অঙ্গভঙ্গি করেছেন। তিনি এমার্জেন্সির সমর্থক। আজকে ভারতের সংবিধান আমাদের মূলত 4টে সুরক্ষা দেয়, বিভিন্ন ফ্যাসেট রয়েছে ভারতীয় সংবিধানের আমাদের জনগণের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত রাখার জন্য। মূলত তাকে 4টে ক্যাটাগরিতে ভাঙা যায়। 1, সার্বভৌমত্বের মাধ্যমে জীবনের সুরক্ষা; 2, রোজগারের মাধ্যমে আর্থিক সুরক্ষা; তৃতীয়ত, বিরোধী দল করা রাজনৈতিক রঙ্গমঞ্চে পালায় যোগদান করার অধিকার, এটা সিকিউর করে। আজকে বলুন তো, আমি আপনাকে একটা ছোট্ট পয়েন্ট শুধু ধরিয়ে দিই, যারা আজকে এমার্জেন্সির কথা বলছেন, যারা সংবিধান দিবসের কথা বলছেন,
সাল থেকে 2022 সাল থেকে পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি 2021 সাল থেকে, মাফ করবেন, পশ্চিমবঙ্গের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কারা রয়েছেন? এর উত্তর কে দেবে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি হচ্ছে একমাত্র বিধানসভার সেই বডি যে বডির অধিকার রয়েছে সরকার যে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেটে খরচা করেছে তার একটা ফার্স্ট হ্যান্ড ডেটা নেওয়ার, তার উপর পর্যালোচনা করার। 2021 সাল থেকে কারা রয়েছেন? বিজেপি থেকে যারা ত্যাগ করে পাবলিকলি ওপেন মঞ্চে তৃণমূলের পতাকা ধরেছেন, হয়তো তিনি বিধায়ক পদ ত্যাগ করেননি, এই ধরনের প্রত্যেকটা ক্যারেক্টারকে 9 জুলাই 2021 মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা হয়। 5 জুলাই 2022 কৃষ্ণ কল্যাণীকে করা হয় বিজেপি থেকে তৃণমূল জয়েন করার পরে। 24 এপ্রিল 2022 সুমন কাঞ্জিলালকে করা হয় বিজেপি থেকে তৃণমূল জয়েন করার পরে। অর্থাৎ এই যে প্রতারণা, সংবিধানের সাথে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা, যে ওপেনলি তৃণমূলের পতাকা ধরে জয়েন করেছে তাকে আমি পিএসসি চেয়ারম্যান করে নেব যাতে আমার দুর্নীতিগুলো ঢাকা থাকে, কেউ প্রশ্ন তোলার অধিকার না পায়, চেয়ারম্যান আমার পকেটে, গভর্নমেন্টও আমার পকেটে। এই মানসিকতার বিরুদ্ধে যে প্রহসন চলছে, আজকে সংবিধান হত্যা দিবসে তো অবশ্যই ওনার তো খারাপ লাগবেই। পশ্চিমবঙ্গে তো একটা কৃত্রিম এমার্জেন্সি চলছে, মানুষের কথা বলার অধিকার কোথায় রয়েছে? একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে আজকে যেভাবে আর বাংলা দিবস বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখে পালন করছেন মুখ্যমন্ত্রী বা পালিত হচ্ছে। হ্যাঁ, সেটা তো দেখুন, আমি বলতে চাই না, বাঙালি অস্মিতা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী খুবই স্পর্শকাতর। ওনার বিস্তৃত যে ভিশন, তাতে গান্ধীজিকে রবীন্দ্রনাথ তো গিয়ে ফলের রস খাইয়ে এসেছিলেন, তা বাঙালি হিসাবে সেই অস্মিতা আমাদের তো সেই ক্যারি করতেই হচ্ছে, চাই বা না চাই। উনি বোধহয় এটা জানেন না, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যখন এলএলবিটা করেছিলেন উনি বোধহয় সেই সময় এই ইয়েগুলো পাননি, তথ্যগুলো, যে এই 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টো প্রস্তাব পাশ হয়েছিল। প্রথম ভোটাভুটি হয়েছিল এন্টায়ার হাউসে, সেখানে সংখ্যাগরিষ্ঠ মত হয়েছিল এই পশ্চিমবঙ্গ, এই বাংলা, অবিভক্ত বাংলা, তখন পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে থাকবে না, পাকিস্তানে যাবে। আজকে শুধু একটাই কথা বলি, কোনো রাজনৈতিক কথার দরকার নেই। আজকে শুধু আপনি মনে করুন, আপনি যেখানে আজকে বসে রয়েছেন, আপনি একটা প্রফেসরে রয়েছেন, নিউজ অ্যাঙ্কার, আপনি সত্য কথা মানুষের সামনে তুলে ধরার আপনার অধিকার রয়েছে, আপনি সেটা এক্সারসাইজ করছেন। আজকে পাকিস্তানে বসে থাকলে আপনি পারতেন, আপনি বুকে হাত দিয়ে বলতে যে কথাগুলো আপনি কিছু সরকার বিরোধী, কিছু সরকার পক্ষ, দুপক্ষের কথাই বলেন, আপনি কি পারতেন এই কথাগুলো আজকে পাকিস্তানে বসে থাকতে? ছোট্ট কথা বলে শেষ করি, যে দ্বিতীয় যে রেজলিউশনটা তারপরে পাশ হয়েছিল, যে বিধানসভার যারা হিন্দু বিধায়ক মণ্ডলী ছিলেন তাদের মধ্যে যখন প্রস্তাব পাশ হয়, তখন দেখা গেল 58টা ভোট পড়েছে বাংলার ভারতে থাকার প্রস্তাবে, ভাগ করে পশ্চিমবঙ্গের ভারতে থাকার দিকে এবং পূর্ববঙ্গের পূর্ব পাকিস্তানে যাবার দিকে। আজকে সেই দিনটা, এই ভোটাভুটির উপর বেস করে পশ্চিমবঙ্গের যাত্রা শুরু হয়েছে, সেই তারিখটাই 20 জুন। এবং এই যে হিন্দু বাঙালির অস্মিতা বলতে আমরা যেটা বুঝি, আমরা মাথার উপর ছোট্ট চাল আর পায়ের তলায় ছোট্ট এক টুকরো মাটি পেয়েছি, এই 20 জুন তার সাথে বিশেষভাবে জড়িত। যে বাঙালি বলে আমি তাকে রেকগনাইজ করি না, তার মুখে আর যাই হোক, তার মুখেই মানায় যার হাত অনুব্রত মণ্ডলের মাথায় থাকে, যিনি প্রশাসনের লোকেদের ওই যেটা বলে। আমি এরপরে অবশ্যই পার্থদার উত্তর নেওয়ার প্রয়োজন আছে, যে 20 জুন এটা শুধুমাত্র বিজেপির এটা মন গড়া দিন নয়, এর সঙ্গে যে ইতিহাস জড়িত রয়েছে সেটাও অরিজিৎদা বললেন। কারণ 20 জুন 1947 সাল অখণ্ড বাংলা বিধানসভায় বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারিখটা 20 জুন 1947 সাল। সেই অনুযায়ী বাংলা বিধানসভায় ওই যেহেতু পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত হলো, তাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে বা বাংলা দিবস হিসাবে পালন করা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বঙ্গাব্দের প্রথম দিন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আর কেন বলছেন তা নিয়ে কেতন বলতে পারবেন না। কেতন রাজনীতিকভাবে কংগ্রেসের মুখপাত্র, কেতনের কাছে আসবে। কেতন সালটা এখানে উল্লেখ করে দিয়েছেন অরিজিৎদা, আমি একদম স্পেসিফিক্যালি তোমায় বলছি, 21 মাসের এমার্জেন্সি হয়েছিল। 1975 সালে 25 জুন এমার্জেন্সি ঘোষণা হলো বিকেল 5:30 নাগাদ। 1975-এর 25 জুন। এরপর এই এমার্জেন্সি চলল লং পিরিয়ড, অর্থাৎ 21 মান্থ, অলমোস্ট 2 ইয়ার্স। 1977 সালের 21 মার্চ এমার্জেন্সি উইথড্র হলো। এই যে সময়টা এমার্জেন্সি ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন, কেন? এক্সটার্নাল এবং ইন্টারনাল থ্রেট অফ আওয়ার কান্ট্রি, বাহ্যিক এবং ভেতরের থ্রেট দেশের প্রতি রয়েছে, ইন্দিরা গান্ধী এটা বললেন।
এবং সেই সময় এই যে অরিজিৎদা বলছেন উত্তর থেকে দক্ষিণ গণ্ডগোল হয়েছিল, গণ্ডগোলের পরিসর এখানে আমি তোমায় দেখাতে পারবো না, কিন্তু এটা বাস্তব যে 1,10,806 জন মতো মানুষ তারা গ্রেপ্তার হয়েছিলেন এই সময়, অ্যারেস্ট করা হয়েছিল এমার্জেন্সি পিরিয়ডে বিরোধিতা করবার জন্য। পরবর্তীকালে যখন আমি কাজের সূত্রে সাংবাদিকতার মধ্যে আসি, পরে জানতে পারি বা বহু প্যানেল করার সুবাদে বহু কংগ্রেস নেতাকে আমি বলতে শুনেছি এটা একটা ঐতিহাসিক ভুল ছিল। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যখন সংবিধান হত্যা দিবসের মধ্যে দিয়ে সংবিধান পালনের গূঢ় দায়িত্বশীল দল হিসাবে নিজেকে তুলে আনতে চাইছে, কংগ্রেসের কি প্রতিক্রিয়া? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের সেই সততা বা আমাদের যে সেই উদারতা আছে বলেই আমাদের রাহুল গান্ধীও বলেছেন যে এটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকের দিনে বিজেপির দ্বারা এই যে ইস্যুগুলো করা বা সংবিধান হত্যা দিবস পালন করার মধ্যে দিয়ে তাদের একটা ট্রেন্ড যেটা চলে সেটা হচ্ছে যে সবসময় বিজেপির একটা মানে পাইপলাইনে থাকে 2-5টা নন প্রোডাক্টিভ ইস্যুস, যেগুলোকে দিয়ে তাদের যে ব্যর্থতা, কেন্দ্রে সরকার চালাচ্ছে 10-11 বছর ধরে, সেটা এতটা ব্যর্থ সেটা কীভাবে বা রিসেন্টলি যেগুলো তাদের ব্যর্থতা কীভাবে ঢাকা যায়, এগুলো 1 নম্বর। এবার যদি ধরুন আপনি তখন আজকে 2025 সালে সেটার 50 বছর হচ্ছে, আপনি সেটা নিয়ে বিজেপি নয় করতে পারে, কারণ বিজেপি তো একটা ইন্দিরা গান্ধী বা কংগ্রেসের প্রতি একটা ঘৃণা হয়ে থাকা, অসম্মানের জায়গা থাকা রাজনৈতিক অবস্থান কংগ্রেস বিরোধী আমি বলছি থাকতে পারে, হতে পারে কিন্তু সেটা সরকার যে সরকার বলে দেবে রাজ্য সরকারগুলোকে পালন করতে, সরকার পালন করবে, এটা মানে ভাবতে কেমন মনে হচ্ছে যে সরকার আর দলের মধ্যে যে পার্থক্যটা সেটা আজকের দিনে বলাই যেতে পারে যে নেই। আচ্ছা, এমার্জেন্সি তখন নয় ঘোষিত ছিল, কিন্তু আজকের দিনেও তো মোদী সরকার আমরা একটা অঘোষিত এমার্জেন্সি দেখছি। সেখানে দেখছি যে একজন ডাক্তার, উত্তরপ্রদেশে কাফিল খানের মতো একজন ডাক্তার, সে বাচ্চাদের প্রাণ রক্ষা করতে গিয়ে তাদের এনএসএ লাগিয়ে দিতে হলো, তারপরে কোর্ট বললো যে না এনএসএটা অবৈধভাবে লাগানো হয়েছে। তাই অনেকগুলো এনএসএর কেস রয়েছে। পার্লামেন্টে লিডার অফ অপোজিশনের মাইক বন্ধ করে দেওয়া হয়, বিরোধীদের সাসপেন্ড করে দেওয়া, ইভেন রাহুল গান্ধীকে পার্লামেন্ট থেকে একেবারে বহিষ্কৃত করে দেওয়া হয়েছিল। এগুলো কি ঘোষিত গণতন্ত্র এমার্জেন্সি নয়? আচ্ছা, যদি সরকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ইন্দিরা গান্ধীর সময়, ব্যাপারটা কি বলুন তো, আজকে ইন্দিরা গান্ধীকে সবাই তখন দেশবাসী স্মরণ করছে, এই বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের যে ইস্যুটা হলো, তারপরে থেকে এই যে পাকিস্তানের সাথে যে ইস্যুগুলো, আজকে দেশের মানুষ ইন্দিরা গান্ধীকে স্মরণ করছে যে আজকে যদি ইন্দিরা গান্ধী থাকতেন, ইন্দিরা গান্ধীকে স্মরণ করছে কারণ 90,000 মানে তখন তিনি প্রধানমন্ত্রী, আমাদের সৈন্যবাহিনীরা পাকিস্তানের 90,000 মিলিটারিকে তারা সারেন্ডার করেছিল। আজকে সেই জায়গায় মোদিজি সিজ ফায়ার করে নিচ্ছে ট্রাম্পের ইশারায় না কার ইশারায়, এখনও সেটা স্পষ্ট নয়, কিন্তু সেই জায়গা থেকে কোনো রকম নজর ঘোরাতে আজকে যদি সরকারকে করতেই হয় তাহলে বলুন না। এই তো গোলাম নবী আজাদ আপনার মাঝখানে ভদ্রভাবে শুনছিলাম, কিন্তু এই অরিজিৎদা ফার্স্ট রাউন্ডে সবাই একা একা বলে, বিজেপি থেকে কাম্য নয়, তবু কংগ্রেসের অবস্থানটা আপনি শুনে নিন, আপনি তারপরে পাল্টা তো যদি ইন্দিরা গান্ধীর আমলে যা যা হয়েছিল সেটার আপনাদের অ্যানিভার্সারি বা যে 50 বছর হলে যদি করতেই হতো, তাহলে আপনাদের আমলেই তো যখন ব্যাংক জাতীয়করণ হয়েছিল তার 69 সালে হয়েছিল, 2019 সালে আপনাদের সরকার ছিল, আপনাদেরকে সেটাকেও সেলিব্রেট করা উচিত ছিল, সরকারিভাবে করেননি কেন? আপনাদের মুখ নেই, আপনারা তো ব্যাংকগুলো বেচে দিচ্ছেন, আপনারা কোন মুখে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি কেতনকে একটা ইনপুট দিয়ে দিই। গতকাল নবান্নে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা উচিত ছিল, এটা করা হয়নি, বরঞ্চ অপারেশন সিন্দুরের পরে লোকসভায় যে অধিবেশন, বিশেষ অধিবেশন ডাকবার কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধীরা যা ডিমান্ড করেছিল সেটাও হয়নি। এটাও কিন্তু মমতা ব্যানার্জির অবস্থান একটা আমি জানিয়ে দিলাম। এই অবস্থান তো আমাদের এটা প্রথম কংগ্রেসই, এটা কি কংগ্রেসের একই অবস্থান? কংগ্রেসই প্রথম এটা বলেছিল, রাহুল গান্ধীরাই প্রথম বলেছিলেন যে এই যে দেশে যখন একটা ক্রাইসিস পিরিয়ড থাকে তখন আমাদের একটা পার্লামেন্টারি ট্রেডিশন রয়েছে যে একটা সর্বদলীয় বৈঠক হবে, সেখানে প্রধানমন্ত্রী এবারে ছিলেন না, বিহারের ভোটটাকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন, তবুও বিজেপির মুখপাত্ররা বা বিজেপি কীভাবে মানে জাতীয়তাবাদের কথাবার্তা বলতে পারে জানি না। এবার যদি সরকারকে করতেই হয় এমার্জেন্সির 50 বছর, তাহলে আপনি বলুন না যে সবুজ বিপ্লব যেটা শুরু হয়েছিল 1966 সালে, তারও তো 50 বছর মানে 2016 এদের আমলই হয়েছে, সেটাকে সেলিব্রেট করা হয়নি কেন? না, আমি একটা কথা কেতনকে জিজ্ঞেস করি, আমি বলছি বিজেপি এটার বিরোধিতা করবে সেটা ঠিক আছে, তারা করতে পারে, তাদের অধিকার আছে, তারা আগামী দিনে গোট থেকে তারা পদ্মশ্রী দিতে পারে, তাদের বিজেপি তাদেরকে শ্রদ্ধা করতে পারে, কিন্তু একটা সরকার যদি ইন্দিরা গান্ধীর করা এমার্জেন্সির জন্য যদি একটা পরিকল্পনা, সরকারি পরিকল্পনা নেবে,
ইন্দিরা গান্ধী তো অনেক কিছু করেছিলেন। ইন্দিরা গান্ধী যেদিন বাংলাদেশ তৈরি করেছিলেন সেটাকে এই সরকার কেন সেলিব্রেট করবে না? ইন্দিরা গান্ধী যখন গ্রিন রেভলিউশন করেছিলেন, সবুজ বিপ্লব, সেটাকে 50 বছর এই সরকার আমল হয়েছে, সেটাকে কেন সেলিব্রেট করা হয়নি? তাহলে ব্যাপারটা ওই জায়গাটাই তাদের হচ্ছে যে ইন্দিরা গান্ধী যেইভাবে পাকিস্তানকে দুভাগ করে দিয়ে, যেইভাবে আমেরিকার কোনো চোখ রাঙানিকে পরোয়া না করে একেবারে দেশের স্বার্থে যে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র তৈরি করে দিতে পারলেন, সেই জায়গাটাই আজকে মোদিজিকে সবসময় আমেরিকার দিকে সিগন্যালের দিকে তাকাতে হচ্ছে, কখন লড়বো, কখন একেবারে। সিজফায়ার করবো, বেশ। সেই জায়গা থেকে নজর ঘোরাতে এইগুলো। আর বেশ। বিজেপির যে ব্যর্থতা, একেবারে যে একটা ব্যর্থ অপদার্থ সরকার চলেছে, তাদের পাইপলাইনে দেখবেন 15 দিন পরে দেখবেন আর একটা কোনো একটা নন প্রোডাক্টিভ ইস্যু, এটাই আমরা দেখছি 10-11 বছর তো এগুলোই দেখছি। মানুষের কাজ নিয়ে কোনো কথা নেই। আর বাংলা দিবস নিয়ে অবশ্যই দেখুন, বাংলা দিবস নিয়ে যদি টেকনিক্যালি বলতে যাই, তাহলে বাংলা কোনো নতুন রাজ্য নয়, কিন্তু যারা বড় একটা বেঙ্গল প্রভিন্স ছিল সেখান থেকে অনেকগুলো রাজ্য বেরিয়েছে, অর্থাৎ যে রাজ্যগুলো বেরিয়েছে সেগুলো একটা স্পেসিফিক ডেটে বেরিয়েছে, তারা একটা বিহার দিবস, ঝাড়খণ্ড দিবস বা নতুন যেগুলো রাজ্য উত্তরাখণ্ড দিবস করতে পারে। কিন্তু আমাদের বেঙ্গলের যেটা হিস্ট্রি, আমাদের তো একবার অনেক দিন ধরে চলছে। সেক্ষেত্রে কর্মসংস্থান দিবস একটা হোক না, সে রাজ্য সরকারই করুক, কেন্দ্রীয় সরকার, সেগুলো না হচ্ছে। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, শিক্ষার অবস্থা বেহাল, সবকিছু বেহাল, ঠিক। ওগুলো থেকে নজর ঘোরাতে কেতন একটু আগেই অরিজিৎ বাবু বলছিলেন যে একাধিক ভোট প্রক্রিয়ায় দেশের প্রচুর খরচা বাড়ছে, এটাকে অন্য কাজে ইউজ করা যেতে পারে। যদি উনি আলোচনা আসলেন না, বললেন এক দেশ এক ভোট, একই দিনে বিধানসভা, লোকসভা বা অন্যান্য ভোটগুলোকে করে মোটামুটি বিষয়টাকে একটা সিনপসিস, একটা ফিগারে নিয়ে আসা, যাতে নির্বাচন কমিশনের দ্বারা ভোট করাতে গেলে যে হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা কমবে। সেখানে এই প্রসঙ্গ কতটা গুরুত্বপূর্ণ বা না গুরুত্বপূর্ণ জানি না, এই সমস্ত দিবস পালন করা বা কিভাবে পালন করা হবে, মানুষ কি শুধু মনে মনে পালন করবে নাকি তার জন্য কোনো অনুষ্ঠান হবে, এটা প্রশ্ন থাকছে। তবে কেতন বলছে এই সব ব্যাপারগুলো হচ্ছে ইম্যাটেরিয়াল। তবে আজকে আমি জানি না যে এমার্জেন্সি নিয়ে রাহুল গান্ধীর অবস্থান কেতন বললেন শুরু করবার আগে, যে রাহুল গান্ধীও মনে করছেন হয়তো এই এমার্জেন্সিটা না করলেও হতো। তাহলে সেই ইস্যুটা কংগ্রেসের কাছে কি করে ইম্যাটেরিয়াল হয়? এক। দ্বিতীয়ত, এই ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে 90 নয় 93,000 পাকিস্তানি সৈন্যকে গ্রেপ্তার করেছিল ভারতীয় সেনা। এই আমাদের স্টুডিওর পাশেই যে যশোর রোড, সেখান থেকে বনগাঁ সীমান্ত হয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা, পরবর্তীকালে দিল্লি। এই বিভিন্ন সেনা কর্তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি, তাদের সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করে পরবর্তীকালে তাদেরকে যুদ্ধ প্রিজনার অফ ওয়ার হিসাবে তাদেরকে ট্রিট করে, পিওডব্লিউ ট্রিট করে তাদেরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। এর পরবর্তীকালে খানিকটা বো ডাউন হয়েই এই ভারত সরকার সিমলা চুক্তি করে এবং সেই সিমলা চুক্তিতে দেখা যায় যে ভারত খানিকটা নতি স্বীকার করছে, যেই সিমলা চুক্তি পেহেলগাঁওয়ের হত্যার পর আপাতভাবে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আনা হয়েছে সিমলা চুক্তির ক্ষেত্রে। আমার কথা, এই যে ত্রুটিগুলো, এই যে 93,000 সৈন্যকে আমি পাকিস্তানের হাতে তুলে দিলাম এবং তার থেকে আমি পিওকটা বুঝে নিলাম না, এই প্রসঙ্গ বলতে গিয়ে অনেক কংগ্রেস নেতা এখানে বলেছেন হয়তো এটা আমাদের ভুল ছিল। এই যে ভুলগুলোকে আজকে বিজেপি ইম্যাটেরিয়াল ক্যাপিটালাইজ করতে চাইছে, যেটা কেতনের বক্তব্য যে এগুলো অপ্রাসঙ্গিক, এগুলো কেন আজকে আলোচনা করা হচ্ছে? বিজেপি কি তাহলে শুধু পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে চাইছে, নাকি ভারতের ইতিহাস নিয়ে যে একটা সময় ধ্বংস হয়ে যাওয়া ইতিহাস তারা আবার বাঁচিয়ে তোলবার চেষ্টা করছে? সুভাষিসদার কাছে যাব, কিন্তু তার আগে অরিজিৎদার একটা কথা মাথার মধ্যে খুব কচকচ করছে। সেটা হচ্ছে যে অরিজিৎদা বলেছেন যে বাংলার এবং বাঙালির যে পুরনো অস্মিতা ছিল, যে স্বাভিমান ছিল, সেটা বাঙালির নষ্ট হয়ে যাচ্ছে কেন? এটা খুব ইম্পর্টেন্ট। আমি সুভাষিসদার কাছে জানতে চাইবো, দ্বিতীয় সত্যজিৎ রায় তৈরি হয়নি কেন, তার দায়িত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? বাংলার এই যে মান, মেরুদণ্ড বা বাঙালির যে কোয়ালিটি উনি বলছেন যে নষ্ট হচ্ছে, এটা কি শুধু রাজনৈতিক কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে? দেখুন, নানান সুবাদে, কাজের সুবাদে আমাদের কাজটা রাজনীতিক মানুষজনকে না একটু অবজার্ভ করা হয়। সেখানে রাজনীতি কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট না, তার একটা পিছনে বিরাট দর্শন আছে। সেই দর্শনটা নিয়েও পড়াশোনা করতে হয়। সেখানে অনেক অদ্ভুত ঘটনা চোখে পড়ে, অদ্ভুত সংস্কৃতি চোখে পড়ে, যেগুলো না বললে, না পড়লে হয় না। যেমন আমরা সবাই জানি, এখানে যারা বসে আছেন তারা অত্যন্ত সিনিয়র মানুষজন, তারা জানি, আমরা শুনেছি সেই বিধান রায় কচুরি খাওয়ানোর গল্প, আমরা শুনেছি লুঙ্গিয়ার ফতুয়ার পলিটিক্স, যেখানে একটা অন্য পার্টির লোক অন্য পার্টিকে দেয়, আমরা ইদানিং কালে ঝালমুড়িও শুনেছি। সুতরাং
পার্টি বা দর্শন আমার সাথে একটা লোকের আলাদা হতে পারে। ফিশ ফ্রাইটা বললেন না? ফিশ ফ্রাই, হ্যাঁ, না সেটা তো বিতর্কিত, কিন্তু কেউ বলেছে খেয়েছি, কেউ বলেছে খাইনি, আমি এখন বলে দিলে মুশকিল। যাই হোক, সেটা একটা দর্শন। সবার সাথে সবার মধ্যে একটা পার্থক্য থাকতেই পারে। আমার ভাবধারার সাথে অন্যের ভাবধারা একদম ডিটো মিলবে এরকম হতে পারে না। একদম। আর সেটা যদি হয় তাহলে গণতন্ত্র তার সৌন্দর্য হারাচ্ছে। তাহলে আর মাল্টি পার্টি সিস্টেম কেন? একদমই নয়। এবং যে সৌন্দর্য হারিয়ে যে কুৎসিত জিনিসটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ইউনিফর্মিটি ইন পলিটিক্যাল আইডিওলজি, যেটা কোনোদিন হতে পারে না। মানে আমি যা ভাববো আমার অপোজিশন তাই ভাবতেই বাধ্য। তাহলে হাউস অফ এত লিটারেটস থাকার কোনো দরকার নেই। লেটস ব্রেক দ্য হাউস। আর হাউস অফ অপোজিশনও থাকার কোনো কিছুই দরকার নেই। একজন থাকবে, সেই মানুষই যা বলে দেবে, যেটা ডিক্টেটরশিপ। সেই জিনিসটাকে আমরা কোনোদিনই পেট্রোনাইজ করতে চাই না। সেই জিনিসটাকে আমরা পেট্রোনাইজ করাটা উচিত না। তবে আমরা কেন আমাদের সংস্কৃতিটা ভুলে যাচ্ছি আজকের ডেটে, তার একটা মহৎ কারণ হচ্ছে আমরা শুধুমাত্র সামাজিক ব্যবস্থার জন্য না, আমরা রাজনীতিতেও কোথাও একটা গিয়ে কোনো একটা বাইরের সংস্কৃতিকে নকল করার পিছনে আমরা খুব উদ্গ্রীব হয়ে উঠছি। বাইরে বলতে অন্য রাজ্য, অন্য রাজ্যের, অন্য দেশের, যেটা আমাদের নয়। বাঙালির নিজের কন্টেন্টটা এত হাই ভলিউমের আছে, যদি আমরা সেটাকে আমাদের মতো করে পালন করি, তাহলে আমার মনে হয় আমাদের এখানে বাকিদের আপনার রাজনৈতিক পরিমণ্ডলটা বুঝতে সুবিধা হবে। আমরা এমন একটা রাজনীতি বোঝাবার চেষ্টা করছি বিভিন্ন স্তরে, যে রাজনীতিটা অ্যাকচুয়ালি বাঙালি হয়তো কানেক্ট করতে পারছে না। আমরা এই যে ভাই আমাদের এক্ষুনি কংগ্রেসের ভাই বললেন যে আমাদের এখানে চাকরি বাকরির খুব অভাব। আমরা এই চাকরি বাকরির অভাব নিয়ে কটা চ্যানেলে কটা ডিবেট হয়, উইথ অল ডিউ রেসপেক্ট বলছি। কেন ডিবেট হবে? কারণ এটা বার্নিং ইস্যু নয়। বার্নিং ইস্যুটা কখন হচ্ছে? যখন চাকরিটা না পেয়ে লোকেরা অবস্থান বিক্ষোভে বসছে, তখন সেটা বার্নিং ইস্যু হচ্ছে। আদারওয়াইজ আমরা কেন একটা প্রোডাক্টিভ রাজনৈতিক ডিবেটে বসবো না, যেখানে আমি এরকম একজন প্রাক্তন সাংসদ দাদা, অনুম সিনিয়র একজন স্পোক্স পারসন, সবাই মিলে বসে আমরা আলোচনা করবো, দাদা কি কি করা যেতে পারে, কি কি ফ্যাক্টরি বানানো যেতে পারে, আচ্ছা তার জন্য কি কি উদ্যোগ হতে পারে। কেন 100টা ছেলের চাকরি বিনা কোনো পার্টি দেখে, বিনা কোনো জাত দেখে, ধর্ম দেখে পাওয়ার জন্য আমরা এখানে বসে সবাই মিলে আলোচনা করব না? আমরা আলোচনা করব না, তার কারণটা হচ্ছে আমরা সেই সংস্কৃতিটাকেই ভুলে যেতে চলেছি, যেখানে সবাই মিলে একটা হাউস অফ থট তৈরি করতে পারবো। মানে আপনি কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা কোনোদিনই করতে চাইছি না। তার কারণটা হচ্ছে আমাদের মাথায় প্রথমেই চলে আসছে আই আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট অর অপোজিশন। আমি কি শাসনের স্টিয়ারিংয়ে বসে আছি, নাকি আমি গাড়ির পেছনের সিটে বসে আছি? আমাদের মাথায় প্রথমে ঢুকতে হবে যে আমরা একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আমাদের পিছনে বহু মানুষের বিশ্বাস আছে, আস্থা আছে। সেই বিশ্বাস আস্থাটাকে নিয়ে গিয়ে কোনো একটা পয়েন্টে গিয়ে সত্যি কথা বলার সাহস রাখতে হবে। সেটা আমার দলের কাছেই হতে পারে, বিরোধী দলের কাছে হতে পারে। কোথাও গিয়ে একটা স্ট্যান্ড নিতে হবে, তবেই একটা রাজ্য নিজের প্রতিচ্ছবিটাকে ফিরে পাবে। আমরা যদি বারংবার একটা এমন আইডিওলজিকে বা এমন কনসেপ্টকে লোকের মধ্যে পৌঁছে দিতে চাই, যেটা ভীষণ রকম ক্ষীণ, যেটা ভীষণ রকম একদম থিন লেয়ার অফ পলিটিক্যাল সেন্ট্রিক কনসেপশন মানুষের বেরিয়ে যেতে হবে। কারণ পলিটিক্স, এই জন্যই হয়তো বাংলা তার মেধা শক্তি দাদা, পলিটিক্স খুব ইম্পর্টেন্ট কথা। সমাজকে ছেড়ে পলিটিক্স নয়, সমাজের সাথেই আমি পলিটিক্স। সবার কাছে যে আমি পরপর সিরিয়াল অর্ডারে প্রথম অরিজিৎ দার কাছে যাব। অরিজিৎ দা, যে পলিটিক্যাল সেন্ট্রিক ন্যারো কনসেপশন মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে রাজনীতির কারণে, যেটা বলছেন দাদা, যেটা বলছেন সুভাষিস দা, সেই কারণের জন্য বাংলা তার অস্মিতা হারাচ্ছে। মানবেন আপনি? কারণ আপনি কিছুক্ষণ আগে বলেছেন এই বাংলায় এমন একটা রাজ্য যেখানে নির্বাচনের পর শতাধিক খুন হয়। ভাবা যায়? আমি একটাই কথা, খুব হাতে সময় অল্প, খুব ছোট্ট করে একটা কথা 1 মিনিট করে সবার কাছে টাইম। আমি খুব জোর দিয়ে বলছি, আজকের দিনে বাঙালির এই ইমিডিয়েট ক্রাইসিস, এটা ম্যানমেড। মমতা ব্যানার্জি তো ম্যানমেড বন্ডার তত্ত্ব দিতেন, আমি বলছি এটা মমতা ব্যানার্জি মেড। কেন বলছি? আমি খুব ছোট্ট দু কথায় শেষ করবো, কারণ বিষয়টা অনেক বিস্তৃত। আজকের দিনে চাকরির ক্রাইসিস। কেন ক্রাইসিস? বিগত 6 মাসের উপর ধরে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত চাকরির অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে? একটা ছোট্ট বাহানা দেখিয়ে মুখ্যমন্ত্রী এটাকে বন্ধ করে রেখে দিয়েছেন। কি বাহানা? না, 2012-তে উনি একটা অনৈতিক অ্যাক্ট এনে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের একটা অনৈতিক অ্যাক্ট এনে, যে একটা বিশেষ গোষ্ঠীকে যে চাকরির রিজার্ভেশন দিতে গেছিলেন 27%, মহামান্য হাইকোর্ট সেটাকে স্টাক ডাউন করে দিয়েছে। কিন্তু প্যারালালি কোর্ট বলেছে যে আমি 2012-র অ্যাক্ট থেকে এটাকে স্টাক ডাউন করলাম, 2010-এর আগে পর্যন্ত যে রিজার্ভেশন পলিসি ছিল আমি সেটা আনটাচড রেখেছি, তুমি এটা ফলো করে তুমি রিক্রুটমেন্ট করতে থাকো। অথচ সেটা করছে না। তাহলে এই যে চাকরির দৈন্যদশা, এটা তো ম্যানমেড, এটা মমতা ব্যানার্জি তৈরি রয়েছে। আমি শুধু একটাই কথা বলবো,
জওহরলাল নেহেরু আকসাই চীন গিফট করে এসেছিলেন, ইন্দিরা গান্ধী পাক অকুপাইড কাশ্মীর গিফট করে এসেছিলেন, ইন্দিরা গান্ধী কিশোর কুমারের গানকে পর্যন্ত ব্যান করেছিলেন। আর বাংলার কথা বলছেন কেতন ভাই, বাংলার কথা বলছেন গায়ত্রী দেবী কুচবিহারের রাজকন্যা, তাকে জেলে তুলে নিয়ে গিয়ে বর্বরচিত অত্যাচার করেছিল এই ইন্দিরা গান্ধী সেই সরকার। কোচবিহার যার সঙ্গে সম্পৃক্ত মানুষটি আদ্যন্ত কোচবিহার রাজনীতি করেছেন, তার পরবর্তীকালে অবশ্যই দেশের রাজনীতিতেও ছিলেন পার্থদা কি বলবেন? এ তো অ্যাপিসমেন্টের পলিটিক্স, উনি যেটা বলছেন তোষামোদী রাজনীতি। আপনি হয়তো জানেন 28 আগস্ট 1949 কোচবিহার মার্জার এগ্রিমেন্ট হয়। 1950-এ পশ্চিমবঙ্গের একটা জেলায় পরিণত হয়। তাহলে পশ্চিমবঙ্গ যে দিবস, বাংলা দিবসের যে তারিখের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু বিভ্রান্তিকর। এটা একটা বিষয়, এবং একটা নির্বাচিত রাজ্য সরকার সকলের সঙ্গে কথা বলে সমস্ত স্টেক হোল্ডার্সের 1 বৈশাখকে বাংলা দিবস হিসাবে পালন করছে, সেটাকে নিশ্চিতভাবে মান্যতা দেওয়া প্রয়োজন। আজকে সংবিধান হত্যা দিবস পালন না করে আজকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিক মণিপুর ইস্যুকে। পেহেলগামে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে যে 5টি সঙ্গত প্রশ্ন আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, তার বিষয়টা গুরুত্ব দেয়। কেন স্পেশাল অধিবেশন ডাকা হলো না, কেন আইবির এক্সটেনশনগুলো হলো, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে কিভাবে নির্বাচন কমিশনকে মনোনীত করা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে একটা নিরপেক্ষ এজেন্সিকে, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে ধর্মনিরপেক্ষতাকে কুঠারাঘাত করা হচ্ছে। বিরোধী পার্লামেন্টে বিরোধী সাংসদদের কিভাবে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে টুটি চেপে দেওয়া হচ্ছে, তাদের গণতন্ত্রের হত্যা। সেই জায়গাটায় কিন্তু আরে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভারতবর্ষের মর্যাদা দিচ্ছ না, সেই দিকে তোমাদের নজর দেওয়া উচিত। মণিপুর কেন চলছে, আজকে বিভিন্ন জায়গায় মহিলারা কেন অত্যাচারিত হচ্ছে, সেই জায়গাগুলোকে স্পষ্ট করে দেখা উচিত। এই জায়গাগুলোকে বিশেষ করে মর্যাদা দেওয়া প্রয়োজন। আচ্ছা বেশ, আমি কেতনের কাছে আসবো, সময় একদম প্রায় শেষ। এটা একদম ঠিক যে আমরা কনস্ট্রাকটিভ আলোচনা করছি কি, মানে যখন কোর্টের নির্দেশে চাকরি হারাচ্ছে আমরা প্রোগ্রাম করছি, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ করছেন, টিভি চ্যানেল ছুটছে, কিন্তু প্রোডাক্টিভ চাকরির জন্য সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই। কেতন, এই যে পরিবর্তন, এই যে রাজনীতির যে সংকীর্ণতা, যার জন্য আজকে বাংলা তার ঐতিহ্য হারাচ্ছে, সত্যি তাই মনে হয়? একদমই। আমি বাংলার ঐতিহ্য বা বাংলার ভাবমূর্তির ক্ষেত্রে যদি বলি, আজ থেকে 15-20 বছর আগে যদি আমরা অন্য রাজ্যে যেতাম, বা যখন ট্রেনে বা বাসে বা প্লেনে যখন আলোচনা হতো যে একজন বাঙালি, তো বাঙালিদেরকে মানে ভারতের অন্য রাজ্যের মানুষরা একেবারে অগাধ শ্রদ্ধার চোখে দেখতেন। এই জন্যই বাঙালি বাবু বলা হতো। তার মানে হচ্ছে বাঙালি হলে সে বাই ডিফল্ট একজন বুদ্ধিজীবী, বাঙালি হলে সে বাই ডিফল্ট একজন ভদ্রলোক, তাই বাবু বলা হতো। আজকের দিনে বলুন, এই আমরা কি দেখছি যে বিধানসভায় যে লিডার অফ অপোজিশন বলছে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে দেবো, একদিকে হুমায়ুন কবিরের মতো লোক বলছে যে আমরা 70% 30%কে গঙ্গায় ভাসিয়ে দেবো। এই যে হচ্ছে দুর্নীতি, এই যে আজকার একদম হাতে সময় নেই, আমি শুভাশিস দেখার নেক্সট রাউন্ডে বলাতে পারছি না। তবে সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত ছিলেন। তবে এই যে বাংলার অস্মিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে খানিকটা বাংলাদেশের জন্য। আমি কেন এটা শুভাশিসদার থেকে জিজ্ঞেস করলে খুব ভালো হতো, তার কারণ আমরা জানি যে বাংলা ভাষায় কথা বলে সৌদি আরবে এর মধ্যে একাধিক মানুষ গ্রেপ্তার হয়েছিলেন বাংলা ভাষায় কথা বলেন। না, আজকাল একদম সময় নেই, শেষ করতে হবে। এই যে বাংলার সঙ্গে বাংলাদেশের যে একটা ভাষাগত সাদৃশ্যতা পাওয়া যাচ্ছে, যে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করলেন, যেটা কিছুক্ষণ আগে আসলো, এই ইস্যুগুলোতে কেন একটা স্পষ্ট বিভাজন পশ্চিম বাংলা এবং বাংলাদেশের করা যাচ্ছে না? এক্ষুনি অরিজিৎ দাকে যদি আমি 2 সেকেন্ড টাইম দিই, অরিজিৎ দা বলবেন বাংলাদেশের স্লোগানই এখানকার স্লোগান, জয় বাংলা। কেন হচ্ছে না সেটা বড় একটা ইস্যু, এটা নিয়ে আলোচনা হতে পারে পরে। অবশ্যই আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই, শেষ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।